দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। আমরা সচরাচর রবি থেকে বৃহস্পতি রাত 11টায় প্রচারিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কথা বলে থাকি রাজনীতি নিয়ে, রাজনীতির হালচাল নিয়ে। আজকে সে বিষয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলতে চাই চলমান যে দাবদাহ যাই বলি না কেন সেটি নিয়ে, এবং অসহনীয় গরম এবং এটির কারণটি বুঝতে চাই, এবং এখান থেকে নিকট ভবিষ্যতে মধ্যমেয়াদে কিংবা দীর্ঘমেয়াদে মুক্তির কী উপায়, সেই মুক্তির জন্য নাগরিক হিসেবে আমরা কি করতে পারি, সরকারের কি করণীয় সেটির জন্য, সেই সব বিষয় নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি অসহনীয় গরম, মুক্তির উপায়। আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আমার সঙ্গে আছেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ইমারিটাস এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, স্বাগত আপনাকে। আছেন পরিবেশ বিজ্ঞানী এবং ক্যাফসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কামরুজ্জামান মজুমদার। প্রফেসর মজুমদার, স্বাগত আপনাকেও। আছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোবহান, তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের সভাপতি এবং বাংলাদেশ সরকারের যে পরিবেশ অধিদপ্তর তার সাবেক অতিরিক্ত মহাপরিচালক। আমরা আলোচনা শুরু করতে চাই ইঞ্জিনিয়ার সোবহান আপনাকে দিয়েই। একটু বুঝতেও চাই, মানে আমরা যারা বিজ্ঞানের ছাত্র না বা সব মানুষ তার পরিবেশ বোঝেন, আসলে গরমটা আমরা দেখছিলাম একটু একটু করে বাড়ে, কিন্তু এবছর সেই মাত্রাটা মানে অনেকটাই অসহনীয়, সবাই যেটা বলছেন। এখন এইটার প্রধানতম কারণ কি? এতটা তাপমাত্রা কেন বাড়ছে? এটা কি আমরা অনেকদিন ধরে বলি যে প্রকৃতি একটা প্রকৃতির বিচার করে, মানে প্রকৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা যে অন্যায় আচরণগুলো করে গেছি, এটা কি তার ফলাফল, নাকি এর পিছনে বৈশ্বিক কারণ, আঞ্চলিক কারণ, তারপরে এই ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, সেসব কারণও রয়েছে? এই তাপমাত্রা বৃদ্ধির জন্য আপনি যেটা বললেন, যে আপনি অনেকগুলি কথাই বলছেন, যে বৈশ্বিক কারণ, আঞ্চলিক, আন্তর্জাতিক, প্রাকৃতিক, সবই এগুলো প্রত্যেকটা কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত। এই বছরটা কেন এত বেশি, এখানে এল নিনোর একটা প্রভাব, এবং এই বছর এল নিনোর যে প্রভাব, এই এল নিনোটা অত্যন্ত শক্তিশালী এল নিনো। তার সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং এল নিনোটা তো এটা তো ঘটবে, একটা নির্দিষ্ট সময় পর এটা ঘটে। আর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা কিন্তু বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছিলেন, যে গতিতে এই প্রভাবটা বিরূপটা এগোবে, এখন তার চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই জন্য এল নিনোর প্রভাবের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন একত্রিত মার্জ হয়ে গেছে, তখন আমরা এই তাপমাত্রাটার বৃদ্ধি দেখতেছি। এখন প্রশ্ন হলো যে বৃদ্ধি তো হবেই, এখানে কিন্তু একটা জিনিস, এল নিনো নিয়ে আপনি কিছু করতে পারবো না। বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ফলে, এখানেও যেসব কারণে এটা ঘটে, সেখানে কিন্তু আমাদের কোনো অবদান নেই। আমরা লো কার্বন কান্ট্রি হিসাবে, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত কান্ট্রির মধ্যে, ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে অন্যতম। তাহলে এইখানে কি করতে হবে? তাহলে সেখানেও আন্তর্জাতিক পর্যায়ের বিষয় এটা আমরা দেশীয় পর্যায়ে হয়তো এটা কমানোর জন্য আমরা কিছু করতে পারবো না। এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের দাবি তুলে ধরতে হবে যে কার্বন ইমিশন কীভাবে আমরা কমাবো। যারা ইমিশন করছেন, একসময় আমরা যেমন বলতাম যে শিল্পোন্নত দেশগুলোই শুধু কার্বন ইমিশন করে, এখন কিন্তু তা না। কিন্তু আমরা যদি পৃথিবীর সবচেয়ে জনবহুল দুইটা দেশের দিকে দেখি, তাদের তো প্রচুর কার্বন ইমিশন, বিশেষ করে ভারত এবং চীন। তাদের যে জীবনযাত্রার মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তাদের যে দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার ফলে এটা কিন্তু বাড়ছে। আমি একটা দিই যে আমার একটা অভিজ্ঞতা থেকে, জাপানে, আপনি যদি জাপানিদের সঙ্গে আলাপ করে দেখেন, জাপানে থাকা অবস্থায় দেখবেন ওদের একটা আকাঙ্ক্ষা কীভাবে আমেরিকাকে ছুবে তারা। জাপানে কিন্তু এখনও মানে আমেরিকার মতো কিন্তু কনজামশন না, কিন্তু এনার্জি তারা কিন্তু এখনও অনেক কম কনজিউম করে, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা কীভাবে আমেরিকাকে তারা হবো। ইয়েস, এই কম্পিটিশন কিন্তু সবাইরই। তারপরে যখন এই আন্দোলন চলতে থাকলো, ভারত এবং চীন তারা বলল তারা তো সবাই উন্নত হয়ে গেছে, আমার দেশের জনগণের উন্নতি দরকার। তখন সে আসলো, তার ট্রান্সপোর্ট বলেন, তার হাউস হোল্ড ইকুইপমেন্ট বলেন, তাই না, তার বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, বিদ্যুৎ বলেন, প্রতি ক্ষেত্রে তারা তাদের চাহিদা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। তার মানে এই আমরা যত আমেরিকা হবে, আমেরিকা মানে এখানে উন্নত হওয়া, আমাদের এই কার্বন ইমিশন তত বেশি হবে, আমাদের তাপমাত্রা তত বাড়বে, অনেক বেশি হবে। এবং লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে আপনি আমাদের দেশে একটি চিন্তা করেন, আপনি কোথাও যদি ফাস্টফুডের একটা খাবার কিনতে যান, এখন আপনাকে কতভাবে প্যাকেট করে দেয়, আর এখন তো 5 বছর আগের কথা চিন্তা করেন। তাহলে এই যেতগুলো ভাবে প্যাকেট করে, এই প্রত্যেকটা তো উৎপাদন করতে হয়।
উৎপাদনে যদি আমার শক্তি ক্ষয় করতে হয়, জি। আমার র মেটেরিয়াল ক্ষতি হয়, যতটাই আমি ব্যবহার করব ততই আমি কোনো না কোনোভাবে প্রকৃতির উপরে পরিবেশের উপরে চাপ ফেলছি। জি, দারুণ। আমি একটু ডক্টর কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই। এই অবস্থা, এই বছরের এই যে অবস্থা, আবহাওয়ার যে পূর্বাভাস বলে সেটি ধরেন স্কুল কলেজ প্রথম দিকে একটু অল্প করে বন্ধ চলে, আবার বন্ধ চলে, আমরা জানি বৃহস্পতিবারও হয়তো আবার একটা সিদ্ধান্ত আসতে পারে। ফলে এটা আসলে কতদিন চলতে পারে? এবং একটু আগে আমরা বলছিলাম যে ঢাকার তাপমাত্রা এবং আমাদের খুব কাছের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাপমাত্রার ভিতরে 3 ডিগ্রি তফাৎ। তার মানে খালি চোখে আমরা যারা জলবায়ু বিশেষজ্ঞ না যা বুঝি, তাহলে যেখানে গাছপালা বেশি, যেখানে অক্সিজেন বেশি উৎপাদনের সুযোগ আছে, সেখানে তার মানে গরম কম। তাই যদি হয় তাহলে ঢাকা শহরে যদি আমরা গাছপালার সংখ্যা সরকার, মানুষ, নাগরিক সমাজ মিলে বাড়াতে পারে, তাহলে এখানে তো তাপমাত্রা কমা উচিত। জি, দেখুন, আমাদের বর্তমান যে তাপদাহের যে বিষয়টি আছে, এটি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের একটি ফলাফল। একদিনে আমরা এই জায়গায় আসি নাই, কিংবা আমরা যে শুধু বাংলাদেশে এই সমস্যায় জর্জরিত তা না, বিশ্বের অনেক অঞ্চলে এখন হিট ওয়েভ চলছে। এটা একটি বৈশ্বিক সমস্যা এবং আমরা, আপনি আলোচনার শুরুতেই বলেছেন, এই সমস্যার পিছনে বৈশ্বিক আঞ্চলিক কতগুলো ফ্যাক্টর আছে। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি হওয়া, আমাজনের মতো বড় বন ধ্বংস হয়ে যাওয়া, এবং আঞ্চলিকভাবে হিমালয়, আমাদের জন্য এই হিমালয়ের বরফ গলে যাওয়া, এই অঞ্চলের নদীগুলোর দৈর্ঘ্য প্রস্থ এগুলো কমে যাওয়া, এগুলো তো আছেই। কিন্তু এগুলো সবগুলোকে ছাপাতে হবে, বাদ দিতে হবে আমাদের। কারণ এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব 2 ডিগ্রি, 1.5 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড এটা প্রভাব আছে প্রতি টোটাল আমাদের, না প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে এই পর্যন্ত 2 ডিগ্রি পর্যন্ত বেড়েছে। কিন্তু বাংলাদেশের যেটা এখন প্রবলেম, আমরা আতঙ্কিত এই কারণে যে খুব এই বাড়ার কার্ভটা খুব স্টিপি এবং খুব মানে খারাপভাবে উপরের দিকে যাচ্ছে, এবং মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনটা এখানে খুবই অ্যাক্টিভ। আপনি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকার সাথে তুলনার কথা বললেন, আমি সহমত যে ঢাকার তাপমাত্রা এই সাবারবান এরিয়াগুলোর তুলনায় অনেক বেশি, যেই কারণে আরবান হিট আইল্যান্ডটা এখানে খুব অ্যাক্টিভ। অর্থাৎ আশেপাশে এলাকার তাপমাত্রা তুলনামূলক কম, যতই আমি ঢাকার দিকে আসছি ততই তাপমাত্রা বেড়ে এটাকে দ্বীপের মতো তৈরি করছে, টেম্পারেচারের দ্বীপ। কিন্তু এই যে হিট আইল্যান্ডটা তৈরি হলো, এটি পার্থক্যটা ঢাকার ভিতরেও কিন্তু অনেক আছে। ধরেন আপনি সূর্যের আজকে দিনে আমার এক্সপেরিমেন্টে আমি যেটা দেখেছি, সিদ্ধেশ্বরীতে আমি জাস্ট আমার ক্যাম্পাসের খোলা জায়গাতে দেখেছি 43। আপনি আবহাওয়া অধিদপ্তরের কিন্তু তাপমাত্রা আজকের 43 দেখাবে না, কারণ সারা দিনের গড় করবে ওরা, এটা আরও একটু 40-র কাছাকাছি এরকম থাকবে। কিন্তু দিনের কোনো একটা সময় যে 43, 44 পর্যন্ত হচ্ছে এবং ফিল লাইক আরও বেশি হচ্ছে। জাস্ট আমি ওই জায়গা থেকে 10 ফিট দূরে গাছের নিচে আমার মেশিন, তাপমাত্রার মাপার পরিমাপের মেশিনকে নিয়ে গেলাম, সেখানে 37। তাহলে 37, 43 আমার 6 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গায় পার্থক্য হয়ে গেছে। সো এই মেজারমেন্টটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কয়টা মেজারমেন্ট নিয়ে, কতটুকু এলাকাতে মেজারমেন্ট নিয়ে কী স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছি। মাইক্রোক্লাইমেটিক কন্ডিশন পার্থক্য হওয়ার যেই কারণগুলো, অর্থাৎ তাপমাত্রা কমার যেই ফ্যাক্টরগুলো আছে, আমরা এই ফ্যাক্টরগুলোর, কুলিং ফ্যাক্টরগুলোকে ডিজলভ করে দিয়েছি, আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, ইনঅ্যাক্টিভ। যেমন আমার গাছ থাকলে, আমার সবুজ থাকলেই সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে অক্সিজেন দিবে, অক্সিজেন ঠান্ডা গ্যাস, এবং উপজাত হিসাবে সে জলীয় বাষ্প দিবে, সেটাও কুলিং করবে। সো গাছ মানি হলো আমার কুলিং এজেন্ট, আমার জলাধার মানি হলো আমার কুলিং এজেন্ট। কিন্তু এই দুইটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি বা দুর্বল করে দিচ্ছি দিনে দিনে, দখল দূষণ করে। আমাদের যতটুকু সবুজ দরকার এই শহরের মানুষের জন্য, তার 1/3 আছে আমার। কিন্তু এই শহরের যে 50 লক্ষ বা 60 লক্ষ মানুষের ক্যাপাসিটি, 190 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি, এর 3 গুণ মানুষ এখানে বসবাস করছে। আপনি সার্ভিস দিচ্ছেন, অর্থাৎ আপনার কুলিং এজেন্ট রাখলেন 1/3, আর মানুষ বাড়িয়ে দিলেন 3 গুণ। সো এই কারণে একইভাবে জলাধারের ক্ষেত্রে হয়েছে। আর অন্যদিকে যেটা ওয়ার্মিং ইফেক্ট করার জন্য ফ্যাক্টর যেগুলো আছে, আমার এখানে 40 লক্ষ থেকে 60 লক্ষ এসি চলছে, আমার 5 লক্ষের জায়গায় 16 লক্ষ গাড়ি চলছে, 2 কোটি মানুষের খাদ্য সংস্থানের জন্য 50 লক্ষের বেশি বার্নার চলছে, আমি গ্লাস মেড বিল্ডিং তৈরি করে ফেলছি শত শত এখন।
তারপরে আমার এয়ার পলিউশন মানে যা যা করার খারাপ সব ওয়ার্মিং করেছে। করার জন্য যা জি, যা ফ্যাক্টর জি, দরকার প্রফেসর আমরা সব আব্দুল্লাহ, active করে আপনি রেখেছি। যদি ওনাকে নিশ্চয়ই শুনছিলেন, মানে পরিস্থিতি যা আমরা যা যা করছি এই কারণগুলো তো আসলে আমরাই করেছি, বৈশ্বিকভাবে হোক, আন্তর্জাতিকভাবে হোক, ব্যক্তি উদ্যোগে হোক, রাষ্ট্র উদ্যোগে হোক। এর ফলে তো আমাদের আসলে, আমার তো মনে হয় মানে ভয়ই লাগে আসলে, আরো খারাপ থাকারই কথা। আমরা আসলে স্যার কেমন আছে এটা একটা, আর এবারে যে তাপদাহ, এতে শরীরের কি ধরনের ক্ষতি হতে পারে এবং সবার জন্য কি ঝুঁকির মাত্রা একই রকম? না, ধন্যবাদ আপনাকে। অবশ্যই কিন্তু দুইজন বিশিষ্ট আলোচক, তারা তো এই লাইনে এক্সপার্ট, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনাকে মানে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই। এই সময়ে একটা এই আলোচনা অনুষ্ঠানে খুবই দরকার ছিল, কারণ সারা দেশব্যাপী মানুষ কিন্তু সাফার করছে, আতঙ্কগ্রস্ত আছে। কারণটা হলো আজকে পর্যন্ত বোধ হয় 33 জন লোক হিস্ট হয়ে কিন্তু মারা গেছে এই গরমের প্রভাবেই। সুতরাং আতঙ্ক হওয়াটা তো অস্বাভাবিক না। তবে এটা ঠিক শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীর সমস্যা, কিন্তু এটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ যে হচ্ছে না তা নয়, কারণ শুধু যদি আমরা আমাদের দেশের কথাই বলি তাহলে মানুষ আরও ভয় পাবে। এমন না যে শুধু বাংলাদেশে আমরা উল্টাপাল্টা করতে, সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা হচ্ছে কম বেশি, এবং তাদের অনেকগুলো কারণের জন্য আমরা কিন্তু সাফার করছি, এগুলো কিন্তু সত্যই। এবং কারণ অনেকগুলি আছে, তো সুন্দর করে বলছেনই, যে যেমন ধরেন একটা যে মানুষ তো ডেভেলপমেন্ট হচ্ছে, যত উন্নতি হচ্ছে তত ঝামেলা তো হবেই। ইন্ডাস্ট্রি হচ্ছে না, শিল্প কারখানা যত বাড়বে, শিল্প মানে কি নতুন নতুন যত কিছুই হোক, এখন এই প্যাকেটই বানান আর যেটি বা মোবাইলটাও যদি বানান, সেগুলো তো শিল্প। শিল্প ওখানে একটা হচ্ছে, গাড়ি তো ভরে যাচ্ছে, এখান থেকে কার্বন বাইরে, সেটাও তো সত্য। এই যে ঘর বাড়ি যেগুলো, এগুলো কিন্তু অনেকটা আনপ্ল্যান্ড হতে করা, পরিকল্পনা কিন্তু অনেক জায়গায় ঠিক অপরিকল্পিত ঘর বাড়ি, তাই না? এটা তো সত্য, নগরায়ন অপরিকল্পিত। এখন তো জায়গায় তো নেয়, কেউ তো জানলাও খুলতে পারে না যে বাতাস ঢুকবে, এই জানলা খুললে পাশে একটা, এরকম তো এই গিজ গিজ অবস্থা, তো সত্য বাস্তবতা। এটা শুধু ঢাকার শোনা, পুরা দেশেই কিন্তু হচ্ছে। যদিও ঢাকার শোনা অঞ্চলটা বেশি আসছে, যে আসলে পুরা দেশেই হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। তো বাংলাদেশের কথাটাই বলছি, যেমন যে 33 জন যে মারা গেছে, তো মিডিয়াতে আসছে আরও হয়তো বেশি আছে, এগুলো যে ঢাকায় সব মারা গেছে তা না, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, সে পয়েন্টে আমি আসতেছি কী কী প্রবলেম হতে পারে। সুতরাং এগুলোটা তো কারণ। তারপরে ধরনের যে জলাধার যেগুলো বলেন, জলাশয় বলেন, পুকুর বলেন, তাই না, খাল বিল, এগুলো তো সব ভরাট করে করে মাল্টিস্টেট বিল্ডিং, এগুলো তো হিট বাইর করছে, কার্বন ডাইঅক্সাইড বাইর করছে, এগুলো তো হচ্ছে, এটা তো ওপেন। গাছপালার কথা কিন্তু ওনারা সুন্দর করে বলছেন, গাছটা তো খুবই দরকার, কারণ আমরা তো অক্সিজেন তো নিচ্ছি, আর গাছপালা নিচ্ছে কিন্তু খাবার, আমরা যদি ছাড়ছি কার্বন, তাই না? এখন গাছ যদি আপনি কেটে ফেলান, ধ্বংস করে ফেলান, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডগুলো তো নিতে পারছে না। যেমন শুধু ঢাকাও যদি বলেন, এখানে যদি এভারেজ সবুজায়ন যেটাকে বলে, গাছপালা 20-25% কিন্তু দরকার, আসছে কিন্তু গড়ে 8%। যে হারে কাটা শুরু করছে, যদি এইভাবে কাটতেই থাকে মাইনাসে চলে যাবে, আগামীতে যে কী অবস্থা কে জানেন। আবার অনেকে যুক্তি দেখায় যে একটা গাছ কেটে আরও বোধহয় 10টা না 100টা লাগাচ্ছে, এই গাছ হইতে কত দিন লাগবে? এই যে বীজ লাগাইলেন, বীজ থেকে চারা বীজ যাই হোক, 10 বছর বা 20 বছর তো লাগবে। সেই তো ওই সুযোগটা দিচ্ছে না, অথচ যেগুলো রেডি ছিল কার্বন ডাইঅক্সাইড কনজামশনের জন্য, সেটা কিন্তু আপনি ধ্বংস করে দিয়েছেন। খাল বিল নদীরা, নদীও তো আজকাল নদী তার নাব্যতা বলে কিছু আছে, অনেক নদী শুকায় গেছে, ফিল আপ হয়েছে, মানুষ দখল করছে, বাড়ি করছে, বা বিভিন্ন যে হাউজিং, তারাও তো এই কাজগুলো করছে। আপনি নদীর অনেক জায়গায় নদীর পানি যদি এখানে কি পানি কালো একদম, বুড়িগঙ্গা যায় যান, মনে হয় আলকাতরা নাকি কালো, এলে খাওয়া না খাওয়ার যোগ্য, হাত ধুবে গোসল করে তাও তো সেটার যোগ্য নাই। বা ওর মধ্যে যে প্রাণী যেগুলো আছে পানির, সেগুলো তো সাফার করছে। গরমে আমরাও সাফার করছি, সমস্ত প্রাণী কিন্তু মানে যে যত প্রাণী, পশু পাখি থেকে শুরু করে এরাও কিন্তু সাফার। আমি দেখলাম তো কতগুলো মিডিয়াতে, চিড়িয়াখানে বোধহয় বাঘ বোধহয় একটা কই ডোবা, ওর মধ্যে বাঘের জন্য ওর মধ্যে একদম পানির মধ্যে চুবে আছে না, বা মহিষ কী আরও দেখলাম কতগুলো একটা পাখি পানি খাওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে সবাই কিন্তু, জীব যারাই আছে, সবাই মানুষ থেকে সবাই কিন্তু এই গরমের প্রভাবে আমরা কিন্তু সাফার করছি। আপনার প্রসঙ্গে আসি, তো এই যে কথা বললেন কী প্রভাব হয়, সবচেয়ে যেটা ডেঞ্জারাস, যে কথাটা আমি আগে বললাম, 33 জন মারা গেছে, তা কিন্তু হিট স্ট্রোক। অনেক রোগ আছে, তো আমি যেটা ডেঞ্জারাস ওইটাই আগে বলছি, হিট স্ট্রোকটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস। যেতে যদি সময় মতো, এটা মেডিকেল ইমার্জেন্সি, যদি হয়েই যায় সময় মতো যদি চিকিৎসা নেওয়া না হয়, মানুষ কিন্তু মারা যায়। হিট স্ট্রোক বলতে কী বোঝে, এটা সবাই অনেকে কম বেশি, আমি বিভিন্ন মিডিয়াতে ডেলি বলছি, পত্রপত্রিকায় লেখালেখি করছি, মানুষকে একটু সতর্ক করা, সচেতন করা। কারো ভয় ধরনের কিন্তু উদ্দেশ্য না, মানুষ যাতে একটু সচেতন হয়, এটার উদ্দেশ্য। এটা ডেফিনেশনটা হলো সোজা কথায়, আপনি যদি একটানা ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করেন, সোজা কথা রোদে, যেই হোক সে শ্রমিক, কৃষক, যাই বলেন, বা খেতে খামারে যারা কাজ করে, যাদের পেটের দায়ে বাইরে যেতে হচ্ছে, একটানা যদি রোদে কাজ করেন, নর্মালি হয় কি, যদি বডির আমার টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু ঘাম দেয়,
ঘাম দিয়ে এটা আবার রেগুলেট করে, কমায় আনে, এটা কিন্তু মেইনটেন, নর্মালি এটা হয়। তেমন এই যে হিট স্ট্রোক যেটা হয় একটানা যদি রোদে কাজ করেন কয়েক ঘন্টা, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা, একটানা, কোনো ছায়া নাই, কিছু নাই, পানিও খেলেন না, একটা স্টেজে আপনার ঘাম বন্ধ হয়ে যায়। এই যে বডি যে মেকানিজম এটা রেগুলেট করে, এই রেগুলেটরি মেকানিজমটা স্টপ হয়ে যায়, হইলে ঘাম কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে হাত দিয়ে দেখবেন একেবারে মনে হয় আগুন বেড়েছে, মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে শরীরের, ঘাম নাই, তাপমাত্রা বেড়েই ঘাম টেম্পারেচার 104-5 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যায়, বা সেন্টিগ্রেডে যদি বলেন 40 ডিগ্রি ক্রস করে যায়। যদি এই অবস্থা হয়, রুগী কিন্তু শুরুতে যদি বুঝতে পারে, ইনিশিয়ালি দুর্বল লাগবে, মাসল ক্র্যাম্প বলে, মাংসগুলো খিঁচবে, তার এক্সহস্টন, টায়ার্ড লাগে, হিট ক্র্যাম্প বলে, হিট এক্সহস্টন বলে। এক্সহস্টন মানে ক্লান্তি, টায়ার্ড, অবসাদ, দুর্বল, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, এগুলো হতে পারে। একটা স্টেজে লোকটা কিন্তু অজ্ঞান হয়ে যাবে। যদি এর মধ্যে সেটা মেইনটেন, সে যদি বুঝে, তাকে অন্তত ইমিডিয়েটলি ছায়ার মধ্যে তো যেতে হবে, তাও যদি না কাজ করতেই আছে রোদে, একটা স্টেজে সে অজ্ঞান হয়ে যায়। এইটি কি বল স্ট্রোক, হিট স্ট্রোক, গরমের জন্য অজ্ঞান, সোজা কথা এই হিটের জন্য সে অজ্ঞান হয়ে যায়, এটিকেই বলে হিট স্ট্রোক। এটা সো ডেঞ্জারাস, যদি সাথে সাথে প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু সে মারা যায়। যখন প্রান্তিক জনগোষ্ঠীতে অনেক গ্রামে বা অনেক জেলায় তো লোক মারা যাচ্ছে, ওই জায়গায় হয়তো সে লোকই বুঝেও নাই, হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে, খবরই নাই, এবং সে যে তার ট্রিটমেন্ট প্রপারলি হয় না, বা ট্রিটমেন্ট ওই সুযোগও হয়তো বা নাই, প্রান্তিক এলাকায় কী সুযোগ আছে, তাই না? তো যার জন্য মারা যাচ্ছে, এইটাই কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস আজকে, যেটাকে হিট স্ট্রোক বলে। এটি আমাদেরকে, জনগণকে সবাই কিন্তু ভাবিয়ে তুলছে আর কি। যদি এই হিট বাড়তেই থাকে, আগামী কয়দিন থাকবে, তাও আবহাওয়াবিদরা তো বলছে যে আরও বা 7 দিন, তাই না, আরও বোধহয় কিছুদিন থাকবে। এরকম যদি আরও বাড়তে থাকে, একবার বোধহয় বাংলাদেশের রেকর্ড হয়েছিল টেম্পারেচার 45 ডিগ্রি ক্রস করে গেছিলো অনেক আগে, সেই 1972 সনে কত 8 বা 18 মে একবারই ছিল। দেখেন এইভাবে যদি বাড়তে থাকে বলা তো যায় না কবে, যেটি যারা ক্রস করে যায় তাহলে অবস্থা তো খারাপ হতেই পারে। স্যার একটা বিরতি নিতে চাই, এই যেটা বুঝতে চাই যে স্যার আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, আমরা সচরাচর এটা নিয়ম না, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে বৈশাখের শুরুতে একটা ঝড় বৃষ্টি হতো, কাল বৈশাখী ঝড়, ইদানিং সেটাও হয় না, মানে এই বছরও হয়নি, মানে সারা দেশের কোথাও হয়নি। মানে প্রকৃতি ইভেন আমাদের যে 6টি ঋতু, মানে আলাদা আলাদা ফিল ছিল, আশ্বিনে গা শিনশিন করে, তারপরে মাঘে শীতটা একটু বেশি হয়, ফাল্গুনে আরেকটু সফট, কিন্তু এখন সারা বছরেই 1-1.5 মাস 2 মাস হয়তো শীত, এবার শীতও একটু তীব্র হলো। তার মানে কি আমরা এতদিন যেটা কিতাবি শব্দ বলতাম যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, সেইটা আমরা কি দেখা শুরু করলাম? এটা একটা প্রশ্ন। এখান থেকে বের হওয়ার জন্য আসলে স্বল্প বা মধ্যমেয়াদে কি করা যেতে পারে, সে বিষয়ে আপনার মতামত শুনবো। স্যার আপনি যে জায়গাটায় ছিলেন ওই জায়গাটা যদি শেষ করেন, যে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি, এটা একটা, আর এটা কি যে কারোই হতে পারে? প্রথম কথা হলো যে হ্যাঁ, প্রথম শেষের প্রশ্নের জবাবটা আগে দেয়, যে কারোই হতে পারে। কারণ এটার সম্পর্কটা হলো রোদে একটানা অনেকক্ষণ থাকা, ঘন্টার পর ঘন্টা রোদে। তারপর তো একটাই হয়, যেমন এত গরমের মধ্যে কী হয়, ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, পানির সঙ্গে লবণ বের হয়। তাই আপনি রোদে অনেকক্ষণ হয়তো পানি সাফিসিয়েন্ট এরকম পান করলেন না, এটাই মূল কারণ। আর যে কারোরই হতে পারে, বাচ্চা থেকে বয়স্ক, বাচ্চাদের তো আরও ঝুঁকি, কারণ ছোটো বাচ্চা তো স্কুলে যায়, দেখেন না দৌড়াদৌড়ি, লাফার, স্কুল যদিও বন্ধ, বাচ্চাদের যে ওর বডির প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক তো তাই বডির প্রতিরোধ ক্ষমতা কম। এর সাথে যারা কোমরবিডিটি বলে, বিভিন্ন রোগে ভোগে, হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনি রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, ইমিউনিটি যাদের কম, প্রতিবন্ধী, প্রেগনেন্ট, গর্ভবতী মহিলা, সুতরাং কেউ ঝুঁকিমুক্ত কিন্তু না। কিন্তু জিনিসটা হলো যে রোদের মধ্যে যদি বেশিক্ষণ থাকেন, বা যে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা কাজ করছে বাধ্য হয়ে পেটে দেয়, তাদের ঝুঁকিটা তো বেশি, বাধ্য হয়ে বেশি, সুতরাং এই ঝুঁকিটাই বেশি আর কি। স্যার মোট কথা হলো যে এটা হলো আপনার প্রিভেনশনটা সবচেয়ে জরুরি। তার চেয়ে আমি প্রথমে বলি যে আক্রান্ত হবে কী করবেন। আক্রান্ত যেটা আমি আগে বললাম, যদি টের পায় সাথে সাথে তাহলে ছায়াতে আসবে, প্রচুর পানি পান করবে, বা তরল ডাব, গড়, স্যালাইন, গ্লুকোজ যা মনে চায় পান করবে। পানি আবার যেন জাস্ট পায় না, কারণ পানির সঙ্গে লবণ বেরোয়, তো একটু লবণ মিশ্রিত পানি খেলে কিন্তু ভালো হয়। ওর স্যালাইন এগুলো খেতে পারে। তার চেয়েও ইম্পর্টেন্ট হলো এই যে তৃষ্ণার্ত লোকজন, দেখবেন রাস্তাঘাটে কত রকমের শরবত খাইতেছে, বিভিন্ন রকম শরবত পাওয়া যায়, অমিতাভ দেখবেন লাল নীল কি কালার দেয়, গুড়ের, আখের শরবত, কত রকম আকর্ষণীয় করে মানুষ। এটা কি বিশুদ্ধ পানিটা যে কেমন, এই একটা প্রবলেম। খোলামেলা খাবার এগুলো খাচ্ছে মানুষ, এগুলো খায় একে তো হিটের জন্য প্রবলেম, আবার এগুলো খায় ডায়রিয়া জনিত পানিবাহিত রোগ, হ্যাপাটাইটিস হচ্ছে, জন্ডিস যেটা বলে, এগুলো দিয়ে হচ্ছে, টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড, এগুলো হচ্ছে। তো সব মিলিয়ে তো প্রবলেমই। তো কেউ যদি এরকম আক্রান্ত হয় বা রোদে যিনি কাজ করেন, প্রথম কথা যদি বুঝতে পারেন যে হিট ক্র্যাম্প, হিট এক্সহশন, দুর্বল, সাথে সাথে ছায়াতে আসবে, লিকুইড বেশি খাবে। আর যদি অজ্ঞান হয়েই যায়, অন্তত রুগী তো অজ্ঞান হলে তো বুঝতে পারবে না, যদি আশেপাশে কেউ থাকেন সাথে সাথে তাকে ছায়াতে নিতে হবে। ছায়া বলতে গাছের যে অবস্থা, গ্রামে গঞ্জেও তো একই অবস্থায়। তো গাছ পেলে গাছের চেয়ে, ঘর থাকলে ঘরে, পারলে এসি ছাড়া, সম্ভব হলে ফ্যান, যেটাই থাক,
না হলে তাল পাকা, এগুলো করতে হবে। গাটা মুছাই দিতে হবে, মানে ফ্যানিং করেন আর পানি দিয়ে মুছাই, জি। আপনি যে কুচকিতে বরফ এগুলো দেওয়া হবে, মানে তার টেম্পারেচার কমায় আনতে হবে। আর রিয়েলি অজ্ঞান হলে তাকে হাসপাতালে নিতে হবে, হাসপাতালে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। সেই সুযোগটা গ্রহণ, তাহলেই তাকে বাঁচানো, নাহলে কিন্তু তাকে বাঁচানো যাবে না। বাঁচানো সম্ভব। তার চেয়েও যে হলো প্রিভেনশন, যাতে এটা না হয়, প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী নিতে হয়, তার একটাই সেটা হলো যতটুকু সম্ভব কেউ পারতপক্ষে এই দিনের বেলা রোদের মধ্যে ঘোরাফিরে বেড়ানো, হাটে ঘাটে বাজারে অপ্রয়োজনীয় না। অপ্রয়োজন ছাড়া কেউ যাবেন না। সেকেন্ড হলো অনেকের কাজ করতে হয় সময়, আপনার গ্রামে গঞ্জের হয়তো আপনার খেয়াল আছে কিনা, আমাদের যারা চাষবাস করতো ভোরে ওইটার হালটাল কাজ শেষ করে ফেলতো, ভোর 7-8টার মধ্যে শেষ, তাই না? এরকম কিন্তু করতো এই দুবের রোদ থেকে বাঁচার জন্য। তো সুতরাং যাদের কাজ করতেই হয়, সম্ভব হলে সারাদিনের টাইমিংটা সকালে বা বিকেলে বা রাতে কাজগুলো করে ফেলেন, দিনের বেলা যাতে এই ঝামেলাটা না হয়। তার মানে তো অফিস টাইমিং এরকম করা যেতে পারে। আর দ্বিতীয় হলো যারা শ্রমজীবী মানুষ, এই যে রিক্সাওয়ালা বলেন, রাস্তার ধারে কত ধরনের কাজ করে, শ্রমিক, পরিবহন শ্রমিক, বা ইট ভাঙ্গার কাজ, কত কিছু তো করছে, গ্রামে গঞ্জের কৃষক, খেতে খামারের কাজ, তাদের তো অনেক সময় বাধ্য হয়ে করতে হয় কাজ, তারা কাজ করবে। সবসময় বলি যদি যেতে হয় রোদে, এটা ছাতা মিনিমাম নিয়ে যাবে, ছাতা, পানি। আরেকটা হলে মাথায় দেয় মাতাল বলে থেকে, এইটা নিতে পারেন মিনিমাম, এইটুকু তো নিতে পারেন। আর দ্বিতীয় কথা হলো রোদে কাজ করে কিছুক্ষণ পর পর ছায়াতে আসবে, মানে একটা করে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিতে হবে, 1 ঘন্টা পরে আসবে, এবং লিকুইডটা বেশি খাবে, কিন্তু শর্ত হলো যেন বিশুদ্ধ হয়। এই যে রাস্তাঘাটে এগুলো শরবত টরবত খাই আবার যেন ঝামেলাটা আরেক রোগ যাতে না বাঁধান, এইটা হলো সবচেয়ে। আচ্ছা, আরেকটা পয়েন্ট, 1-2টা পয়েন্ট বলি, সেটা হলো কাপড়গুলো একটু লুজ যেন হয়, ঢিলা ঢালা, টাইট টুইট না, এটা ইম্পর্টেন্ট। কালারটা কম পড়া, হালকা কালার, যেমন কালো, এগুলো কিন্তু টেম্পারেচার এগুলো শোষণ করে, তাই না? এইটা ইম্পর্টেন্ট। হালকা সাদা বা হালকা, এইটা হলে সবচেয়ে, এই কয়টা জিনিস যদি মেনটেন করে, তাহলে প্রিভেনশন করা কিন্তু কঠিন, হয়তো আমরা বেঁচে যাবো। জি স্যার, অনেক ধন্যবাদ। প্রফেসর কামরুজ্জামান, আপনার কাছে একটা জিনিস, গাছ লাগানো নিয়ে অনেক আলাপ হচ্ছে, অনেকেই বলছেন গাছ লাগানোর একটা ক্র্যাশ প্রোগ্রাম করেন ইত্যাদি, কিন্তু যে কথা একটু আগে আমরা বলছিলাম যে গাছ যদি এখন লাগায়ও সেটার সুফল পেতে তো সময় লাগবে, কিন্তু গাছ কাটা বন্ধ করা, ধরেন আমাদের চোখের সামনে ঢাকার অনেক গাছ কাটা হলো, আপনারাও সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ফলে এই এখনো যদি গাছ লাগাই, মানে আসছে বর্ষা, এখন তো আর লাগানো যাবে না, তাহলেও তো সেটিও তো একটা কাজের কাজ। এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমরা দেখলাম ধানমন্ডি লেকে এমন অনেক গাছ লাগানো হয়েছে যে গাছগুলো অনেক বেশি পানি শোষণ করে, মানে আমাদের দেশীয় গাছ বা ফলজ গাছ বা অনেক ছাই দিতে পারে এরকম গাছ না লাগিয়ে বিলাসবহুল গাছ লাগানো হয়। ফলে সেই গাছ লাগানোর ক্ষেত্রেও নিশ্চয়ই একটু বুদ্ধি পরামর্শ বা আন্তরিকতা থাকা জরুরি, নাকি? জি, অবশ্যই। দেখুন, আমাদের বন অধিদপ্তর রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের আওতায়, আমাদের বোটানি রিলেটেড অনেক এক্সপার্ট দেশে আছেন, প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট আছেন, তারা সঠিকভাবে বলতে পারবে যে কোন এলাকায় কেমন গাছ লাগানো এবং কোন সময়ে কোন গাছ লাগাবে। ঢাকার ভিতরেই ধানমন্ডি, লালমাটিয়ার এই যে এলাকাগুলো, এগুলোর মাটি শক্ত এবং লালমাটিয়া হয়েছে, এই মাটির লাল, গাজীপুরের মাটির মতো এখানকার শক্ত মাটি। আবার আপনি শান্তিনগরের দিকে যান, এই মাটিগুলো নরম, লুজ মাটি। সো মাটিরও বিভিন্নতা আছে। এখন গাছ লাগানো এবং তাকে সংরক্ষণ করা তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু তার আগে আমাদের মনে রাখতে হবে আমরা গাছ কাটবো কেন, গাছ কাটার প্রয়োজন কেন পড়ছে। একান্তই যদি কোনো জায়গায় কোনো গাছ কোনো উন্নয়ন কাজের বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই গাছটাকে আমরা তো স্থানান্তর করতে পারি একদম সহজেই। দেখা যাচ্ছে আমাদের যে মাটি কাটার যে ভ্যাকুম মেশিনগুলো আছে, এই দামের, এই মডেলের, এই টাইপের একটা মেশিন যেটি একই দামের, সেটি দিয়ে আমরা এই গাছটাকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। বড় গাছও আমরা স্থানান্তর, আমরা ইউটিউব দেখলে আমরা দেখি পৃথিবীর কত জায়গায়, থাইল্যান্ড, ফিলিপাইন থেকে আমাদের আশেপাশে ইন্ডিয়াতে পর্যন্ত, নেপালে পর্যন্ত এই ধরনের গাছ স্থানান্তরিত হচ্ছে। এটা মোটেও এক্সপেন্সিভ না, তার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ যন্ত্র আমাদের ব্যক্তি মালিকানাধীন বহু লোক মাটি কাটার মেশিন হিসাবে বাংলাদেশে আনছে। সো এই কনসেপ্টটাই আমরা এখনো পর্যন্ত, যে কারণ বোটানিস্টদের সাথে কথা না বলার কারণে, মানে গবেষকদের সাথে কথা না বলে কি করা হচ্ছে, রোড আইল্যান্ডের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। কখনো বলা হচ্ছে এগুলো দৃষ্টিশক্তিতে ড্রাইভারদের অসুবিধা করছে, কখনো বলা হচ্ছে এগুলো অন্য কোনো বেরিয়ে দেওয়া হচ্ছে। এই ধানমন্ডিতে যে 350-400 গাছ যে কেটে ফেলা হলো, এটি দেখেন, এটি রাতের মানে 2:30-3টা বাজে এই গাছ কাটতে আসে। আমরা 2:30-3টা-4টা পর্যন্ত থেকে এগুলো পাহারা দিয়েছি। তাহলে গাছ কেটে যে মানে বৃক্ষ কেটে চারা লাগালেন, স্যার যেটা বললেন, আব্দুল্লাহ স্যার যেটা বললেন, যথার্থই বললেন। আমি বৃক্ষ কেটে চারা লাগানোটা এবং এইটাকে জাস্টিফাই করে ফেলা যে এইটা সমান, এটা অনেকটা গরু মেরে জুতে দানের মতো।
আমার মানে জুতা দিয়ে আমার গরুর যেই চাহিদা সেটা আমার মিটবে না। চারা দিয়ে আমার 12 বছর পর্যন্ত অক্সিজেন আমাকে কে দিবে ওই এলাকাতে? ধানমন্ডিতে আমরা প্রায় সময় দেখতাম রিক্সাওয়ালারা ওই গাছের নিচে দাঁড়িয়ে গামছা দিয়ে গা মুছে আশ্রয় নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। কিন্তু এখন তো সেই ধানমন্ডিতে দূরের কথা, ঢাকা শহরের অনেকে পলওয়েলের মার্কেটের সামনে এই পল্টনের এই জায়গা দেখেন পুরোটাতে গাছ নাই, এই বনানীতে দেখেন গাছ নাই। ইভেন আমাদের বোটানিক্যাল গার্ডেনের যেই অবস্থা সেইখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম। আমার মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান এইসব এলাকা এলিট শ্রেণীর এলাকার মানুষ বসবাস করে। এসি ব্যবহার করে তারা কিন্তু ওই এলাকাটি উত্তপ্ত করে ফেলছে, গাছের প্রয়োজনীয়তা ওনারা ফিল করছে না। আবার নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে, কারণ আমার 100 স্কোয়ার ফিটের ভিতরের রুমটাকে ঠান্ডা করতে গিয়ে আমি 120 স্কোয়ার ফিটকে উত্তপ্ত করে দিচ্ছি। সো টোটাল যে ন্যারেটিভসটা, টোটাল ডেভেলপমেন্টের ন্যারেটিভসটা আমরা আমাদের উচ্চবিত্তদের মতো করে সাজাচ্ছি। তারা এসিতে থাকছে, তারা এসি গাড়িতে থাকছে। আমার যে মধ্যম আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু তাদের ভোগান্তির শেষ নাই। এটা আমাদের চিন্তা কষ্ট পাচ্ছে। ইঞ্জিনিয়ার সোমান, আপনার কাছে যে বিষয়টা জানতেছিলাম যে এই অবস্থার উত্তরণের উপায় কি? আমরা একদম আমাদের চোখের সামনে পান্থপথে যে পানি ভবনটা হলো পুরোটা কাঁচ দিয়ে ঘেরা, আমরা জানি যে এটা আর্কিটেক্টদের একটা কমন ধারণা যে সূর্যের আলোকে কাজে লাগাতে, এই সময় আমরা এটি করলাম। আপনি যদি দেখেন যে সব অফিস ঢাকায়, চা উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টার ঢাকায়, আপনি যদি দেখেন হাওর উন্নয়ন বোর্ডের অফিস হচ্ছে ওই পানি ভবনের পাশে, ফলে সব এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। এই শহরের উপর যেরকম চাপ বাড়ছে, পাশাপাশি আবার আমাদের স্থাপনার যে ডিজাইন মডেল এবং এগুলো নিশ্চয়ই পরিবেশের ছাড়পত্র, রাজুকের ছাড়পত্র নিয়ে সরকারি ভবন হচ্ছে, তাহলে এই দায়টা আসলে কে নেবে? আপনি বিরতি যাওয়ার আগে যে কথা বলছিলেন যে এই যে জলবায়ু পরিবর্তন অভিঘাত, এবং আপনি বললেন যে কালবৈশাখী ঝড় এখন দেখি না, আমাদের ঋতু কিন্তু আপনি নিজেই বলছেন এটা পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন চৈত্র মাসে কিন্তু এই বৃষ্টি হয় না, চৈত্র তো রিয়েল খরা, কিন্তু এইবার যে আপনার ফাল্গুন চৈত্র যে বৃষ্টি হয়েছে, বৈশাখী কিন্তু সে বৃষ্টি নেই। তার মানে ঋতুটা কোথায় চলে গেছে, সরে আসছে। এবং এখন যদি ঋতু দেখলে আমরা দুইটা দেখি, কি দেখি? কিছু শীত অনুভব করি আর বর্ষা কিছু অনুভব করি, তাই না? দুইটাই, আর বাকিটা গ্রীষ্ম এক, আর শরৎ হেমন্ত ওগুলি চলে গেছে। আমরা যে 6 ঋতুর দেশ বাংলাদেশ সেগুলো বলার কিন্তু সুযোগ নাই। নদীমাতৃক বাংলাদেশ সেটাও বলার সুযোগ নাই। নদীমাতৃক যদি বাংলাদেশই হয় তাহলে আমার খরাতে পানি নাই আর বর্ষায় হচ্ছে আপনার উপচে পড়া, তাই না? তাহলে নদীমাতৃক বাংলাদেশের সেই সুফল তো আমাদের নাই। এই যে বললেন, এটা আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু এখানে বড় ভূমিকা রাখছে বৈষয়িকভাবে। আর আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে যে এই যে ঋতু পরিবর্তন, এটা অবশ্য জলবায়ু পরিবর্তনের মানে বৈষয়িক ভূমিকাটা সরাসরি। আর এখন এই যে আমরা যে বললেন যে আপনি বের হওয়ার উপায়, গাছ নিয়ে অনেক কথা আসছে, আমরা কিন্তু সামাজিক বনায়ন কিন্তু একটা আন্দোলন হিসাবে গড়ে তুলছিলাম, গাছপালা কিন্তু ছিল। কিন্তু এই যে একটা প্রশ্ন আসছে যে আমরা কোন গাছ লাগাবো, তখন কিন্তু একটা দেওয়া হয়েছিল সব টিম্বার, তাই না? কাঠ জাতীয় গাছ লাগাও। এখন কি হলো, এই যে কথা আসলো 30 বছর আগে আপনি একটা গাছ লাগাইছেন, এখন আপনার গাছটা পরিপক্ক হয়েছে, একসঙ্গে আপনি কোথায় 100 গাছ লাগাইছেন, আপনি 100 গাছ একবারই কেটে ফেললেন। কী অবস্থাটা দাঁড়ালো? এই 100 গাছ আমার যে পরিমাণ আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ছিল, সেটাতে 100 গাছ থেকে আমি হারিয়ে ফেললাম। কিন্তু সেখানে কিন্তু ওই বাগানকে পরিষ্কার করে আমি কালকে লাগাইলেও তো এটার আবার 10, 20, 30 বছরে গিয়ে এই ফল পাবো আমি। তার মানে আসলে চিত্র ভবিষ্যতে কিন্তু আরও অনেক ভয়াবহ। যেই পরিমাণে এখন আমাদের উন্নয়ন প্রয়োজন আছে, আমরা উন্নয়ন করব, কিন্তু উন্নয়নের পাশাপাশি আমরা যদি পরিবেশ বা আমাদের জনজীবন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করি, তাহলে সেই উন্নয়ন কিন্তু টেকসই হবে না। আপনি উন্নয়ন করতে গিয়ে চেষ্টা করা যেত যে আরও অনেক গাছপালা রেখে উন্নয়ন করা, আরও অনেক খাল নদী নালা ভরাট না করে উন্নয়ন করা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের, আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে চাই, আমাদের যারাই যেখানে আমরা কাজ করি, যেই মন্ত্রণালয়, যে প্রতিষ্ঠানেই, আমাদের একমুখী চিন্তা। আমি আমার পরিবেশে আছি, আমি শুধু পরিবেশ ছাড়া কিছু বুঝবো না। উনি সড়ক ও জনপথে আছেন, ওইটা ছাড়া কিছু বুঝবেন না। কোঅর্ডিনেট না, উনি চান ওনারটাই কত বেশি উনি দ্রুত করবেন, কত সাকসেস দেখাবেন। নাহলে আপনি প্রায় বলি, আমি এটা প্রাসঙ্গিক না হলেও প্রাসঙ্গ আমি আনতে চাই, যে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনি এখন 6 লেন 8 লেন 10 লেন করবেন, এটা কিন্তু সমাধান না। কিন্তু যে পরিমাণ আমাদের, তো আমরা বলছি যে আমাদের মানে চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ লোড আনলোড হবে, এখন যা আছে এটা তার চেয়ে দ্বিগুণ হবে, তাই না? কয়েক বছরের মধ্যেই। তাহলে কি আপনি এই কন্টেনার দিয়ে এগুলি পারবেন না। আপনার দরকার ছিল রেল লাইন 4 লেন করা, 2 লেনে আমার শুধু কন্টেনার আসা যাওয়া করবে। তাহলে আপনার কোনো রকম বাধা নাই, কিছু নাই, কোনো ভয় ভীতি অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই, পরিবেশও ভালো থাকবে, আমার জ্বালানি খরচও কম হবে, সব কিছুই, রাস্তা মেনটেন্যান্স কম হবে। কিন্তু আমরা সেটা করছি না, করার কোনো সুযোগ আর রাখিনি। আমরা ঢাকা থেকে বের হওয়ার রেল লাইনে যত জায়গা ছিল সব দখল হয়ে গেছে। কারা দখল করছেন? যেসব মন্ত্রণালয় শক্তিশালী,
এখানেও কিন্তু শক্তির মত্তার বিষয় কিন্তু আছে, তারা দখল করে ফেলছেন, অথচ আমরা এই বিষয়টা কিন্তু চিন্তা করলাম না। আর যারা এই সড়কের জন্য আমাদেরকে সবসময় প্রভোগ করে, এটা একটা ভিশিয়াস সার্কেল আন্তর্জাতিকভাবে। কারণ আপনি আজকে আপনি আপনার এশিয়ান নদীপথ ডেভেলপ- বন্ধ Yes, করা, রেলপথ না, বন্ধ। এটা করলে কি আপনার গাড়ি বিক্রি হবে, আপনি রাস্তার জন্য লোন দিচ্ছেন কিন্তু গাড়ির জন্য তার লোন দিচ্ছেন না। প্রাইভেট গাড়ি যে আসতেছে সেখানে তার লোন দিচ্ছেন না, রাস্তার জন্য লোন দিচ্ছেন, সব কিছু করছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ব্যাংক প্রত্যেকেই বলেন, জাইকা লাগছে, বলেন। কিন্তু আপনাকে উৎসাহিত করছে রাস্তা করার জন্য। আপনি রাস্তা প্রতি বছর মেনটেন করবেন, আপনি প্রতি বছর গাড়ি কিনবেন নতুন করে, এই যে একটা সার্কেল। এখন বের হওয়ার উপায় হচ্ছে আমাদেরকে তো অবশ্যই থেকে বের হতে হবে। আন্তর্জাতিকভাবে যাই ঘটুক, এলনিনোর কথা বলি, ক্লাইমেট চেঞ্জের কথা বলি, আমাদের নিজেদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। প্রথমে আমি যেটা বলি, ঢাকা শহরে যে পরিমাণ জলাধার ছিল তার 70% আমরা দখল করে ফেলছি, শেষ করে ফেলছি, এটা হলো একটা। দ্বিতীয়, গাছপালা যেটুক আছে সেটাও আমরা কেটে ফেলছি। আমরা অনেক পরিকল্পনা, আমরা দক্ষিণে বলছি এত % বনায়ন করব, উত্তরে এত করব, বাস্তবে তার কাছে দাঁড়ো আমরা নাই, বরং যে পরিমাণ ছিল তার চেয়ে আরও কমে গেছে। তো এগুলার জন্য আমাদেরকে কিন্তু এই একটু আগে আপনি জিজ্ঞাসা করছেন এটা কতদিন চলবে, আবহাওয়া অফিস থেকে কিন্তু বলা হয়েছে এটা মে মাসে এটা 45 ডিগ্রি পর্যন্ত হবে, উঠতে পারে। তাহলে কিন্তু এটার থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য তো প্রফেসর সাহেব বললেন যে আমরা কি করব, কিন্তু এনভায়রনমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের গাছপালা যা কাটছি আর না কাটা, স্টপ। জি, অন্তত এবার থামাই। জি, আর এই স্যার এই তাপদাহ নিশ্চয়ই নিয়ন্ত্রণ করা যায়। আমরা পৃথিবীর বহু দেশে, আমাদের চোখের সামনে দিল্লি সম্ভবত একটা বড় উদাহরণ। দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটা ছিল। সেই দিল্লি এখন আপনি যদি সাম্প্রতিক সময় যান, দিল্লি পাল্টে গেছে, মানে সরকারের গৃহীত পদক্ষেপ, নাগরিকদের সচেতনতা। ফলে এরকম কোনো ক্র্যাশ প্রোগ্রাম সরকার চাইলে, জনগণ চাইলে, রাষ্ট্র চাইলে নিশ্চয়ই নেওয়া সম্ভব। আমরা সেই মুক্তির উপায়টি খুঁজতে চাই। পাশাপাশি যে সংকটটা দাঁড়াচ্ছে, যে রোগী যদি বেশি হয়, এর প্রভাব যদি আমাদের খাদ্যে, কৃষিতে, অর্থনীতিতেও পড়ছে। মানে এইবার আমি দেখেছি যে বৃহত্তর রাজশাহীতে গম সব পুড়ে গেছে, আমের কোনো ফলন নাই, আমের মুকুল একটা এই তীব্র খরা সঙ্গে হচ্ছে একদিনের শিলাবৃষ্টি অসময়ে সেটা আমের মুকুল ধ্বংস করে ফেলেছে। ফলে সেটা তো আমাদের অর্থনৈতিক প্রভাবেও করছে। ফলে স্যার সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, যে আমরা মধ্যমায়ের দেশ হবো, আমরা উন্নত দেশ হবো, সেটিও তো বিঘ্নিত হতে পারে যদি এই তাপমাত্রা, পরিবেশ পরিবর্তন হয়। ফলে সেই জায়গাটা আমাদের নীতি নির্ধারকরা বুঝছেন কিনা সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা একদম শেষ সময়ে ইঞ্জিনিয়ার সুমন, আপনি যদি একটু শেষ করেন যে এই যে অবস্থা, এইটা তো আসলে আমাদের জীবনের উপরে, আমাদের প্রকৃতির উপরে প্রভাব ফেলছে। এইটার সরাসরি প্রভাব তো আমার কৃষিতেও পড়ছে, আমার খাদ্য উৎপাদনেও পড়ছে। ফলে এইটা তো আমরা বাংলাদেশের উন্নয়ন নিয়ে, আমাদের মেগা প্রজেক্ট নিয়ে অনেক গর্ব করে, কিন্তু সেটা যদি টেকসই না করা যায়, পরিবেশকে রক্ষা করে, তাহলে এটা আমার সব লক্ষ্য অর্জনকেই তো প্রশ্নবিদ্ধ করতে পারে নিশ্চয়ই। অবশ্যই আমাদের মতো দেশে, সীমিত আয়তন একটা দেশ, জনবহুল একটা দেশ, এখানে কৃষি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জিডিপিতে কৃষি কত দেয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, তার চেয়ে গুরুত্ব হচ্ছে কৃষি। মানুষের পেটে ভাত দরকার, এইটাতে বাঁচার জন্য প্রথমে যেটা দরকার, ভাত থাকলে তো মানুষ অন্যগুলোর কথা একটু পরে চিন্তা করে, ভাত না থাকলে কিন্তু সে খুব অ্যারোগেন্ট হয়ে যায়। তো এখন সেই জায়গায় আমার এই যে পরিবর্তন তাপমাত্রা এবং জন্য, এটা কিন্তু আমাদের কৃষিতে ব্যাপক প্রভাব ফেলবে। এটা আমাদের ইভেন এই যে আমরা বলি ফরেন ইনভেস্টমেন্ট, এটা প্রভাব ফেলবে। কারণ তারা কোন দেশে যাবে, যেখানে মানে পরিবেশটা তার অনুকূল থাকবে সেখানে যাবে। এখানে বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপমাত্রা সব মিলে দেশে, এই দেশে কেন যাবে? তো এই দেশে সে ইনভেস্ট করতে যাবে না। এটা হলো একটা ইনভেস্টমেন্টে। আমার পর্যটক আসবে না, তো এই আরাম পাবে না। তাহলে কৃষি, শিল্প, পর্যটন, আমার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু বাধাগ্রস্ত। তাতে একটা আমার অর্থনীতিভাবে বিরাট চাপ পড়বে। তো এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু এর থেকে বের হয়ে আসতে হবে। আমি ওইগুলি বৈশ্বিক কথা বলে আমরা বসে থাকলে চলবে না, আমাদের কিন্তু নিজেদের অনেক কিছু করার আছে। কি করা উচিত? হ্যাঁ, সেই জায়গায় আসি। প্রথমে আমি তখন একটা বলছিলাম যে গাছ লাগানো, কাটা স্টপ করা। দ্বিতীয়, কোনো জলাভূমি অন্তত ঢাকা শহরে, কেন ঢাকা শহরের কথাটা বেশি বলতেছি, ঢাকা শহরে কিন্তু আগে এরকম ছিল না গরম। আমার উত্তরবঙ্গে যে গরম ছিল, ঢাকায় কিন্তু তার চেয়ে অনেক কম ছিল। এখন কেন উত্তরবঙ্গকে ছাড়া যাচ্ছে? কারণ হলো এখানে অনেকগুলি সোর্স আছে, অনেক সোর্স যোগ হয়েছে, যেগুলি বলছে এসি, গাড়ির টেম্পারেচার, কাচের বিল্ডিং, বাড়ির এসি, জেনারেটর, সব মিলে প্রচুর অনেকগুলি সোর্স যোগ হয়েছে। এবং এখানে বাতাসের গতি প্রবাহ আমাদের অপরিকল্পিত নগরায়নের জন্য সেই গতি প্রবাহটা ঠিক নাই। এই জন্য আপনি যে ধানমন্ডি 8 নম্বর রোডে ব্রিজে দাঁড়ান, যখন কোথাও বাতাস নেই সেখানে কিন্তু বাতাস আছে। তো এই জায়গাটা আমাদের কী করতে হবে? গাছে স্টপ দিতে হবে, ফুল স্টপ। আর কোনো জলাভূমি আমরা ভরাট করব না,
যেগুলি সম্ভব পুনরুদ্ধার করা, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে এই যে গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষ ঢাকা শহরে আসছে কর্মসংস্থানের জন্য। আপনি একটু আগে বললেন যে অফিস এখানে থাকার কথা না, হাওরের অফিসও এখানে, চায়ের অফিসও এখানে, তো এগুলি থাকার কথা না। সেগুলি যখন আসতে থাকবে তখন মানুষ ঢাকা শহরের দিকে, যেহেতু এখানে আসলে সবাই মনে করে বেঁচে থাকা সহজ, এই জায়গাটায় প্রধান যেটাকে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, এর কোনো বিকল্প নেই। ঢাকা শহরে যদি আমি মনে করি 2 কোটি লোক আছে, এটা 2.5 কোটি হবে, তার জীবনযাত্রার মানের সঙ্গে গাড়ির সংখ্যা বাড়বে, এসি বাড়বে, তার জেনারেটরের ব্যবহার বাড়বে, বিল্ডিং হবে অনেক, রাস্তাঘাট হবে প্রচুর, এটাতে আমাদের বিকেন্দ্রীকরণ অবশ্যই করতে হবে। এবং এটা ছাড়া ঢাকাকে রক্ষা করা আর কোনো উপায় নেই। জি, প্রফেসর কামরুজ্জামান মজুমদার, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পূর্বাভাস করেন, মানে বৈজ্ঞানিকভাবেই সেটি করা সম্ভব, এখন তো আরও অ্যাকুরেটলি করা সম্ভব। ফলে এই যে আশঙ্কাগুলোর কথা আমরা এখানে আলোচনা করছি, প্রফেসর সোবান বলছেন, আব্দুল্লাহ স্যার বলছেন, সেই আশঙ্কাগুলোর খুব সুনির্দিষ্ট গবেষণালব্ধ তথ্য নীতি আমাদের গবেষকদের কাছে কে আছে, যেখান থেকে আমরা ফোরকাস্ট করতে পারি যে এই হইলে এই হবে, এটা বাঁচার এই রাস্তা, সেই দায়টাকে আমাদের গবেষকরা, আমাদের বিজ্ঞানীরা, পরিবেশ নিয়ে যারা আপনারা কাজ করেন, তারাও খানিকটা এড়াতে পারেন? দেখুন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের ওয়েদার ফোরকাস্টিংও অনেক ভালো হয়েছে। আমার এই 91-এ ঘূর্ণিঝড়ের আগে যেরকম আমার ফোরকাস্টিং বাংলাদেশে ছিল, এখন তার চেয়ে অনেক বেটার হয়েছে। এখন আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং নিয়ে আগের মতো মানুষ হাসাহাসি করে না যে বৃষ্টি হবে বললে হয় না, যে জিনিসটা এখন না, এখন মোটামুটিভাবে অনেকটুকু অ্যাকুরেট হয়েছে। কিন্তু এই অ্যাকুরেসিরও তো ধরেন আশার তো শেষ নাই। আমাদের 64 জেলায় মাত্র 61টি ওয়েদার স্টেশন আছে। তার মানে আমাদের সক্ষমতা এখনও আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। আমরা সব জেলাতে একটি করে ওয়েদার স্টেশন পর্যন্ত করতে পারি নাই। বারবারই বলছি যে বাংলাদেশে মাইক্রোক্লাইমেটিক কন্ডিশন খুবই অ্যাক্টিভ, কারণ এইখানে একদম কড়াইল বস্তির পাশেই আবার গুলশানের অট্টালিকাগুলো, আকাশচুম্বী অট্টালিকাগুলো আছে। সো মানে ভেরিয়েশনটা সোশ্যাল এবং ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েশনগুলো এখানে ভীষণ হাই, যে কারণে আমার প্রত্যেকটা এলাকার উপর আমার পর্যবেক্ষণ করতে হবে। শুধুমাত্র ওয়েদার স্টেশন দিয়ে এটাই ফোরকাস্টিং করলে হবে না, স্যাটেলাইট যে আমাদের ইমেজগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। আরেকটা হলো সিটিজেন সায়েন্স এস্টাবলিশ করা। আমার সাধারণ মানুষের পকেটে পকেটে কিন্তু এখন ডিভাইসগুলো আছে, তারা কিন্তু শব্দ দূষণ, বায়ু দূষণ, অন্যগুলোর মতো টেম্পারেচারও দেখতে পারে। কিন্তু এই তথ্যটা কোন জায়গায় যাচ্ছে? আমরা ফেসবুক দেখে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ কিলোবাইট মেগাবাইট আমরা করছি, বায়ু দূষণ, অন্যগুলোর মতো টেম্পারেচারও দেখতে পারে। কিন্তু এই তথ্যটা কোন জায়গায় যাচ্ছে? আমরা ফেসবুক দেখে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ কিলোবাইট মেগাবাইট আমরা করছি, ডাটা ইউজ করছি, কিন্তু সেই ইউজটা কনস্ট্রাকটিভ জায়গাতে নেওয়ার কিন্তু আমরা যারা গবেষণা করি, এটা আমাদের দায়িত্ব মানুষকে এই ওয়েটা তৈরি করে দেওয়া, অ্যাপসটা তৈরি করে দেওয়া, সে কোন জায়গায় কেমন টেম্পারেচার গেলেই যাতে আমার ন্যাশনাল একটা ডাটাবেজে এই জিনিসগুলো যায়। তাহলে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে শুধুমাত্র তাপমাত্রা না, সাথে সাথে আর্দ্রতাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আর গতকালকে তাপমাত্রা যত ছিল, আজকে কিন্তু তাপমাত্রা তার চেয়ে বেশি, কিন্তু আজকে আর্দ্রতা কম। কালকে প্রায় 60 থেকে 65% আর্দ্রতা ছিল, আজকে এটি 20% আসছে, যে কারণে কালকের চেয়ে আজকে ফিল লাইকটা কম হয়েছে গরমের। সো এইটা সাধারণ মানুষ জানে ফিল লাইক কি, তাদের মোবাইলে তারা দেখছে, কিন্তু এই তথ্যটাকে আমরা এক জায়গায় সেন্ট্রালি নিয়ে কাজে লাগাতে পারি সিটিজেন সায়েন্সের মাধ্যমে। আমাদের সায়েন্স তো আছে, সায়েন্টিস্টরা তো আছেই, সাথে সাথে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। জি জি স্যার, একদম শেষ সময় আপনার কাছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা এই আমাদের স্কুল কলেজ একটা বন্ধ দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা ছাড়া অনলাইনে ক্লাস হচ্ছে, মানে এইটা কতখানি বৈজ্ঞানিক সিদ্ধান্ত এবং এটা আরও কন্টিনিউ করা উচিত কিনা সেটি একটা জায়গা। পাশাপাশি এসিতে থাকা নিয়ে এক ধরনের বিতর্ক আছে, কেউ কেউ মনে করেন যে এসিতে বেশি থাকলে বাচ্চাদের বিশেষ করে সহনশীলতা কমে বা অভিযোজন ক্ষমতা কমে, সেটিই বা কতখানি বৈজ্ঞানিক আসলে? আমরা প্রথম স্কুল কলেজের কথাটা বলি, আসলে যেটা আমরা যতই তর্ক করি যে ঋতু যেগুলো বলে, গ্রীষ্মকাল তো নতুন, এটা আগেও তো ছিল, ছোটবেলা দেখছি আমাদের কিন্তু সামার ভ্যাকেশন ছিল, স্কুল কলেজ আগেও বন্ধ হতো, এটা কিন্তু নতুন না। এটা আমাদের সময় আমাদের সময় আমরা স্কুলে পড়ি, সকালে ক্লাস হতো, 9টা-10টার মধ্যে ছুটি হয়ে যেত, ভোর থেকে শুরু হতো, এরকম তো আগে থেকে যুগ যুগ ধরেই আছে। এবার হঠাৎ করে একটু টেম্পারেচারটা বেশি হওয়াতে
মানুষের মধ্যে একটু টেনশন ঢুকছে, বা ছুটিটা একটু আগে হয়েছে ঈদের পর সেটা পর। আগে না, ছুটি বরং টাইমলি হয়েছে, বরং অনেকদিন ছুটি হতো, বরং না দিলে বাচ্চার চেয়ে তো বাপ মা অভিভাবক সবাই তো টেনশনে অস্থির। ছোটো বাচ্চাদের তাদের তো দাবি বেশি যে স্কুল বন্ধ করা হোক, কারণ বাচ্চারা স্কুলে যাবে দৌড়াদৌড়ি লাফারি করে অসুস্থ হয়ে যাবে। বাচ্চা অসুস্থ মানে কি, বাচ্চা তার বাপ মা দাদা দানি সবার জন্য তো প্রবলেম। সুতরাং আমি যে মনে করি যে এটা আগেও ছিল, সরকার যে বন্ধ করছে এটা যৌক্তিক, ঠিকই আছে, 7 দিনের জন্য তো। এখন সামনে অবস্থা বিবেচনা করে যদি মনে করে যে আরও কিছুদিন বাড়াইতেও বাড়াবেনি, সেটা তো দরকার, কারণ আমাদের তো জীবনটাই তো আগে। ছোট বাচ্চাদের স্কুল, প্রাইমারি বলেন, হাই স্কুল বা কলেজ বলেন, সুতরাং এটা যদি মনে হয় সরকার মনে করে তো বাড়াইতে পারে, তার অবস্থা পর্যালোচনা করে। এবং তারা যে এই সময় মতো বন্ধটা করছে আমার মনে হয় ঠিক, এটা আগেও ছিল, আমাদের সময় ছিল, ছোটবেলা থেকে আমরা এসির দেখছি। ব্যবহার নিয়ে এসির ব্যবহার কথা হলো যে ডেভেলপমেন্ট তো হচ্ছে, এসির ব্যবহারকে আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। শুধু আমাদের কেন, মরুভূমিতে ঘরে ঘরে এসি ছাড়া তো নাই। মরুভূমিতে সৌদি আরব বলেন আর মিডল ইস্টের যে দেশেই বলেন, ওরা তো বলতে গেলে রোদই চিনে না এখন। আর আগে ওদের যে আগে লাইফ ছিল 20-30 বছর আগে, ঘরে ঘরে দোকানে এসি ছাড়া কোনো ঘরই নেই, দোকানই নেই, ইভেন গ্রামে গঞ্জে সব জায়গাতেই। ব্যবহার এটা হবে এক যৌক্তিকভাবে, কীভাবে টেম্পারেচার মেনটেন করলে সায়েন্টিস্টের চিন্তা ভাবনা করে করতে পারে। আমি যদি বলি যে এসি খুবই খারাপ, চাইলেই কিন্তু বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। আপনাদের ঘরে কি এসি নাই? চলছেই তো, শীত লাগলেও এসি করতেই হচ্ছে। সুতরাং এটা ডেভেলপমেন্টের সাথে সাথে এগুলো কিন্তু হবে। যে কথাটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম, এই যে প্রাকৃতিক দুর্যোগ, একটা তো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকভাবে সেটা ঠেকানোর উপায় নেই। আর একটা হলো ম্যানমেড, মানুষের তৈরি যেগুলো আছে, এগুলো চেষ্টা করলে, পরিকল্পনা যদি ওইভাবে সঠিকভাবে হয়, আনপ্ল্যান না হয়, তাহলে অনেকটা সম্ভব। তো সেগুলো তো চেষ্টা আমাদের করতে হবে। সিম্পল, যেমন এই যে গাছের কথা তো অনেক বললেন, জলাশয়ের কথা বলেন, পুকুরের কথা বলেন, তো সিম্পল জিনিস, কিন্তু আমাদের কথায় তো সিম্পলই মনে হয়, কিন্তু এখানে ব্যক্তি স্বার্থ আছে, আরও অনেক কিছু জড়িত আছে, যে দায় করে করতেই হবে, তাই না? তো আপনি চাইলে তো ঠেকাইতে পারবেন না। গাড়ির কথা বললেন, গাড়ি তো 20-30 বছরে ঢাকা শহরে কটা গাড়ি থাকে, এখন কত গাড়ি। মানুষের সামর্থ্য তো বাড়ছে, সামর্থ্য যখন বাড়বে, সলভেন্সি বাড়বে, টাকা যখন বেশি হবে, মানুষ তো যতটুকু আরামের জন্য যা করা দরকার সে তো মানুষ করবে। আমরা ঠেকাইতে পারি, এটা তো আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। আর শুধু ঢাকা, যদিও আমরা বলছি ঢাকা, সারা দেশেই কিন্তু কম বেশি হচ্ছে আজকাল। আপনি যখন উপজেলা লেভেলে সুন্দর সুন্দর ঘর বাড়ি দালান, পাবলিক ট্রান্সপোর্ট থাকলে তো সেটা, ট্রান্সপোর্ট তো আপনি রাখতেই হবে। ট্রান্সপোর্ট ছাড়া তো আপনি চলবেন কেমনে? পাবলিক ট্রান্সপোর্ট, সেটা কি গাড়ি চলবে, নাকি এই যে মেট্রো রেল করে করবে, নাকি আরও 4 লেন করবে, না কী করবে? এগুলো যারা পরিকল্পনাবিদ, যারা এর সঙ্গে জড়িত, সবাই মিলে একটা সমন্বিত কিন্তু পদক্ষেপ দরকার। একদম শেষ সময় যদি আপনি বলেন, আমাদের ভালো থাকার জন্য আপনার মৌলিক পরামর্শ কি এই গরমে বাঁচার জন্য? কি না, গরম থেকে বাঁচার জন্য সেটা যেটা আমি শুরুতেই যে কথা বললাম, যতটুকু সম্ভব বাইরে যাবেন না, রোদে যাবেন না, তাই না? প্রচুর পানি পান করবেন, শুধু পানি না, লবণযুক্ত পানি, এবং সেটা অবশ্যই বিশুদ্ধ হবে। খাওয়া দাওয়া বাইরের আজে বাজে এগুলো খাইন না, যেটা ঘরের পরিষ্কার টাটকা, মানে এগুলোর জন্য ভেজাল মুক্ত খাওয়া দাওয়া যেন হয়, এবং সহজ পাচ্য। এই সময় যে গুরু পাক বলে না, এগুলো এই জাতীয় খাওয়া দাওয়া, ইভেন নিজের ঘরেও খাওয়া দাওয়া অনেকক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কাপড় চোপড়ের কথা বললাম, একটু লুজ, এগুলো খেয়াল রাখতে হবে সবাই মিলে, যে যারা ঝুঁকির মধ্যে, তাদের প্রতি আরো সবাইকে একটু নজর দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ, অনেক ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান মজুমদার, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুস সামান। দর্শক, এই ছিল আমাদের আলোচনা। আপনারা সবাই নিরাপদে থাকেন, গরম থেকে বাঁচার জন্য প্রফেসর আব্দুল্লাহ যে পরামর্শ, সেই পরামর্শ নিশ্চয়ই আপনারা মেনে চলবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।